অনেকেই দেখছি পদ্মা সেতু বানাতে খরচ বুর্জ খলিফার দ্বিগুণের বেশি হওয়াতে অবাক হচ্ছেন। তাদের জন্য এই ভিডিওটি। এত বড় একটা প্রজেক্ট আমরা প্রায় শেষ করে ফেলেছি। আমাদের আসলে আনন্দিত না হওয়ার কোনো কারণ নেই। দেশের মানুষের টাকায় আপনার আমার টাকার এই সেতু আর পদ্মা সেতুর সাথে স্যাটেলাইট, বুলেট ট্রেন এসব প্রজেক্টেরও তুলনা চলে না। সেসবের দরকার কতটা তা নিয়ে ডিবেট হতে পারে, বাট এই সেতুটা অনেকদিন ধরেই একটা নেসেসিটি। একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হতে হলে দরকার দারুণ একটা যোগাযোগ ব্যবস্থা। দক্ষিণাঞ্চলের সমুদ্র বন্দর সমূহের থেকে পণ্য আদান প্রদানে মানুষের যাতায়াতে কি পরিমাণ সুবিধা হবে। আমরা যারা পদ্মা সেতুকে অবহেলার চোখে দেখে থাকি তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। জানবো কত কোটি টাকা কোথায় খরচ হয়েছে। পদ্মা বাংলাদেশের খুব কম মানুষ মনে হয় আছে যে পদ্মা সামনাসামনি দেখেনি। আপনি পদ্মাকে দেখলে কি দেখেন? এর প্রস্থ? অবশ্যই প্রস্থ, কারণ গভীরতা আর স্রোতের বিশালতা এত সহজে বোঝা যায় না। নদীর গভীরতা কত জানেন? পানির প্রায় 40 মিটার নিচে নদীর তলদেশ। মিটার কিন্তু, ফিট না। 40 মিটার মানে 131 ফিট, প্রায় 10 ফিট করে সাধারণত একতলার হাইট। সেই হিসেবে পদ্মা নদীর তলদেশ থেকে পানির পৃষ্ঠের হাইট হলো 13 তলা বিল্ডিং এর সমান। তাহলে ব্রিজের কলামগুলো, যেগুলোকে আসলে সিভিলের ভাষায় পিয়ার বলে, 13 তলা বিল্ডিং এর সমান হতে হবে। কিন্তু কলাম যদি মাটিতে গাঁথা না থাকে, পদ্মার যে স্রোত, কলাম তো ভেসে চলে যাবে। কি মনে হয় 13 তলার সমান লম্বা কলাম ভেসে যাবে না? যাবে ভাই, এটা পদ্মা। তো কলাম মাটিতে গেঁথে দিতে হবে। কতটুকু গাঁথবেন? পদ্মার তলদেশের মাটি হলো বালি টাইপের, নরম কাদা টাইপ, পাথরের মতো শক্ত না। বেডরক প্রায় 8 কিলোমিটার নিচে বলে ধারণা করা হয়। 8 কিলোমিটার হলো মাউন্ট এভারেস্টের উচ্চতা। তো বেডরক পর্যন্ত যাওয়ার স্বপ্ন না দেখাই ভালো। অনেক দেশেই বেডরক অনেক অল্প নিচেই পাওয়া যায়। তাদের দেশে যে কোনো স্ট্রাকচার বানানো অনেক কম খরচের ব্যাপার, কারণ তাদের ফাউন্ডেশন বানানো অনেক সহজ, খরচও কম। আমাদের এদিক দিয়ে কপাল খারাপ। যাই হোক, তাহলে পদ্মা নদীর ব্রিজের পাইল কতটুকু দিতে হবে? বর্ষাকালে যখন অতিরিক্ত স্রোত থাকে, এই পদ্মার তলদেশের বালির মতন মাটি ধুয়ে চলে যায়। এটাকে স্কাওয়ার হওয়া বলে। পদ্মা নদীর স্কাওয়ার হওয়ার সর্বোচ্চ রেকর্ড হলো 65 মিটার প্রায়, বা 61 মিটার। মানে নদীর নিচ থেকে 65 মিটার মাটি ধুয়ে চলে গেছে, মানে 213 ফিট, মানে 21 তলা বিল্ডিং এর সমান হাইটের মাটি ধুয়ে চলে গেছে। আমার নিজেরই বিশ্বাস হয় না এত মাটি কিভাবে ধুয়ে চলে গেল। পদ্মার এই 21 তলার সমান মাটি ধুয়ে চলে যাবার রেকর্ড, বা এত বেশি পরিমাণ সেডিমেন্ট বা মাটির কণা ট্রান্সপোর্ট করার রেকর্ড অন্য কোনো নদীর নেই। এ অবস্থায় পানির নিচে মাটি পেতে হলে আপনাকে নিচে নামতে হবে 13 প্লাস 21, অর্থাৎ 34 তলা। তাহলে আপনাকে ব্রিজের যে কলামগুলো দিতে হবে সেগুলোকে 40 প্লাস 65, অর্থাৎ 105 মিটারের বেশি লম্বা হতে হবে, মানে 34 তলা বিল্ডিং এর চেয়ে লম্বা কলাম। এখন নদীর কোনো জায়গায় স্কাওয়ার বেশি হয়, কোথাও কম হয়। আপনি ঠিক শিওর না কোথায় কতটুকু স্কাওয়ার হয়ে আপনার সাথের পদ্মা ব্রিজের কলাম বের হয়ে যাবে, মাটিতে গেঁথে থাকবে না। ফলাফল হিসেবে আপনার এত সাধের লম্বা কলামটা ভেসে যাবে। এজন্য মোটামুটি এভারেজ 120 মিটার পাইল দেওয়া হয়েছে। 120 মিটার মানে প্রায় একটা 40 তলা বিল্ডিং। এই 40 তলা বিল্ডিং এর সমান লম্বা পাইল বসানো হয়েছে। 120 মিটার কথাটা প্রথমে শুনে ভেবেছিলাম ভুল শুনেছি, 120 ফিট নিশ্চয়ই হবে। পরে আরো অনেকবার শোনার পর বুঝলাম 120 ফিট না, মিটার। এটা গেল পাইলের ডেপথ। এবার চলেন দেখি পাইলের সাইজ কেমন, শেপ কেমন। পাইলগুলো গোল গোল 40 তলা বিল্ডিং এর সমান লম্বা সিলিন্ডার। এই সিলিন্ডারের ব্যাস হলো 3 মিটার, মানে প্রায় আপনার রুমের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত। এটা হলো ব্যাস। পাইলগুলো বানানো হচ্ছে স্টিলের পাত দিয়ে। বেশ পুরু এই পাতগুলোকে মুড়িয়ে সিলিন্ডার বানানো হচ্ছে। এই সিলিন্ডার জ্যামিতিক হারে অ্যাটাচ করা হবে, মানে 1 মিটার লম্বা সিলিন্ডারের সাথে 1 মিটার লম্বা আর একটা পার্ট। এবার এই 2 মিটার লম্বা সিলিন্ডারটার সাথে আর একটা 2 মিটার লম্বা সিলিন্ডার। এভাবে 20 তলা বিল্ডিং এর সমান লম্বা একটার সাথে আরেকটা 20 তলার সমান লম্বা পাইলে জোর দিয়ে বানানো হচ্ছে একটা পাইল। এই যে বিশাল লম্বা পাইলগুলো, আপনার কি মনে হয় কে ধরে তুলে নিয়ে গেছে? কে বসালো এগুলো? সুপারম্যান? এই পাইলগুলোর জন্যই জার্মান থেকে স্পেশাল হ্যামার আনা হয়েছে। একটা হ্যামার তো পদ্মা সেতুর জন্যই বানানো হয়েছে এমন শুনেছিলাম। স্পেশাল ক্রেন, স্পেশাল হ্যামার, এলাহি কাণ্ড চলছে মাওয়া জাজিরায়। এই পাইলগুলো ফাঁপা। মাটিতে বসানোর পর এদের মধ্যে স্যান্ড দিয়ে ফিল করা হবে। পাইলগুলোতে জং ধরতে পারে, যদিও বা ধরে 100 বছরে ক্ষয় হবে 10 মিলিমিটার। 50-60 মিলিমিটার তখনও থাকবে। এটা টেস্টেড, কতটুকু ক্ষয় হবে জং ধরলে। পদ্মা সেতুর ডিজাইন লাইফ 100 বছর, মানে 100 বছরে পাইলের থিকনেস কমা ছাড়া অন্য কিছু হবে না ইনশাল্লাহ। এই পাইলগুলোকে আসলে কেসন বলে, পিওর সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায়। এত গেল একটা পাইলের কাহিনী। কি মনে হয় আমাদের সাথের পদ্মা ব্রিজের কলাম, যাকে আমরা পিয়ার বলি, এই একটা পাইলের উপর দাঁড়িয়ে থাকবে? যদি এই পাইলের নিচে মাটি সরে যায়, যদি পাইল ভেঙে টেঙে যায়, এই জন্য প্রতি কলামের নিচে 6টা করে পাইল থাকবে।
মাকড়সার যেমন 8টা পা 8 দিকে থাকে, এই পিয়ারের পাইলগুলো তেমন 6 দিকে ছড়িয়ে যাবে। পাইলগুলো ভার্টিক্যাল ভাবে কিন্তু মাটিতে বসানো হবে না, পাকা করে ইনক্লাইন ভাবে ঢোকানো হবে। 1h6v অনুপাতে ইনক্লাইন্ড হবে। তো 120 মিটার লম্বা পাইল বাঁকা করে ঢোকালে মাটির নিচে এদের 6 জনের পা 6 দিকে অনেক অনেক দূরে থাকবে। এই 6 দিকের মাটি ইনশাল্লাহ একসাথে ধুয়ে যাবে না বা স্কাওয়ার হবে না। এই যে এরা ইনক্লাইন ভাবে থাকবে, এতে এদের লোড নেওয়ার ক্ষমতাও একটু বাড়বে। ব্যাপারটা অনেকটা এমন যে ঘূর্ণিঝড়ের সময় যে সাংবাদিকরা রিপোর্ট করেন, দেখা যায় 2 পা 2 দিকে দূরে দিয়ে আছেন। সোজা দাঁড়ানো থাকলে বাতাসে উল্টে যাওয়ার আশঙ্কা থাকে। এমনটা করেন কারণ যে ল্যাটারাল লোডটা আসে অর্থাৎ উইন্ড লোড, সেটা 2 পা একসাথে করে দাঁড়ালে যতটা সহজে দাঁড়ানো যায়, 2 পা দুদিক দিয়ে দাঁড়াতে সুবিধা হয়, লোড রেজিস্ট করা যায় বেশি। এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং প্ল্যান। তো এই 6টা পাইলও তাই শুধু ইনক্লাইন থাকার জন্য ল্যাটারাল লোড নেবে বেশি। ল্যাটারাল লোড মানে যেটা সাইড থেকে আসছে, যেমন স্রোতের যে ধাক্কাটা সেটা। আবার শুধু ইনক্লাইন হওয়ার কারণেই 120 মিটার দীর্ঘের পাইল মাটির নিচে যাবে 118.3 মিটার। কারণ যখন কোনো লাঠি বাঁকিয়ে ফেলি তখন তার দৈর্ঘ্য একই থাকলেও তার উচ্চতা কমে যায়। যেমন মই যদি খাড়া দেয়ালে লাগিয়ে রাখি, তাহলে যত উঁচুতে মইয়ের মাথা থাকবে, মই হেলিয়ে দিলে মইয়ের মাথা তারও নিচে নেমে যাবে। পাইলের ব্যাপারটাও এমনই। এই পাইলগুলো ডিজাইন করার সময় পিগলেট নামের প্রোগ্রাম ইউজ করা হয়েছিল। এই পাইল ক্যাপের ওপর দাঁড়াবে পিয়ার বা ব্রিজের কলাম। এই পিয়ার পুরোটাই কংক্রিটের, রিইনফোর্সড কংক্রিট। পুরো ব্রিজে পিয়ার হবে 41টা। তবে মাওয়া প্রান্তে নদীর তলদেশে কাদা ছাড়া শক্ত মাটি খুঁজে না পাওয়ায় পাইলের ডিজাইন বা নম্বরে চেঞ্জ আসতে পারে। পিয়ার সংখ্যা বেড়ে নাকি 43টাও হতে পারে। অনেক বিচিত্র কথাবার্তা অনেক নিউজ রিপোর্টে শুনলাম। যেটা সবচেয়ে ইফেক্টিভ হবে, যেটার খরচ সবচেয়ে কম হবে, সেটাই বাস্তবে প্রয়োগ করা হবে। এই পিয়ারের মাথায় বসবে স্প্যান। প্রতিটা স্প্যানের দৈর্ঘ্য 150 মিটার। মানে বলা যায় বাটা সিগন্যাল থেকে কাটাবন মোড় পর্যন্ত 2টা স্প্যানের দৈর্ঘ্য। এই স্প্যান ডিজাইনের জন্য 3 ধরনের স্প্যানের অ্যানালিটিক্যাল মডেল বানিয়ে চেক করা হয় কোনটা সবচেয়ে কম খরচে বেশি সেফটি দেবে। 3টা স্প্যান ছিল 120 মিটার, 150 মিটার আর 180 মিটার। এদের মধ্যে 150 মিটার স্প্যান ছিল সবচেয়ে এফিশিয়েন্ট, তাই বাস্তবে 150 মিটার স্প্যান বসানো হয়েছে। এই স্প্যানগুলো হলো ওয়ারেন টাইপ স্টিল ট্রাস, গার্ডার অ্যান্ড কনক্রিট অন আপার ডেক। সবগুলো স্প্যান মিলে প্রায় 6150 মিটার, অর্থাৎ পুরো ব্রিজের দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। মানে পুরো পদ্মা ব্রিজটা হলো সায়েন্স ল্যাব বাস স্ট্যান্ড থেকে কল্যাণপুর বাস স্ট্যান্ডের সমান লম্বা, বা শাহবাগ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত লম্বা অ্যাপ্রক্সিমেট। পদ্মা ব্রিজ একটা 2 তলা ব্রিজ। স্টিল ট্রাসের মধ্য দিয়ে যাবে ট্রেন। রেল লাইন হলো ডুয়েল গেজ, মানে ব্রড গেজ আর মিটার গেজ। 2 ধরনের রেলগাড়ি পদ্মা ব্রিজ পাড়ি দিতে পারবে। আমাদের দেশের পশ্চিম দিকের রংপুর, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা সাইড রেল লাইন ব্রড গেজ, আর বাকি সারা দেশের রেল লাইন হলো মিটার গেজ। এক ধরনের রেল অন্য রেল লাইনে চলতে পারে না, কিন্তু ডুয়েল গেজ দিয়ে এই 2 ধরনের রেলই চলতে পারে। তো পদ্মা ব্রিজ দিয়ে আসলে বাংলাদেশের যে কোনো রেলই চলতে পারবে। এখানে ইমার্জেন্সি অ্যাক্সেস পয়েন্ট থাকবে, যাতে ট্রেনে কোনো ধরনের সমস্যা হলে ট্রেন থেকে মানুষ নামিয়ে তাদের সেফ জায়গায় নিয়ে যাওয়া যায়। আবার এটা কোনো সাধারণ রেল লাইন না, এটাতে যাতে 2টি কন্টেইনার নিয়ে মালগাড়ি যেতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশের রেলগাড়ি সাধারণত 1টি কন্টেইনার নেয়, কিন্তু এখানে করা হচ্ছে যাতে ভবিষ্যতে একটার ওপর আরেকটি কন্টেইনার অর্থাৎ দোতলা কন্টেইনার নিয়ে ট্রেন যেতে পারে। এই দোতলা কন্টেইনার নিয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য মূল ব্রিজের লোড নেওয়ার ক্ষমতা বাড়াতে হয়েছে। সেই লোডটা আসলে নেবে প্রথমে রেল লাইন, রেল থেকে ট্রাস, ট্রাস থেকে পিয়ার অর্থাৎ কলাম, পিয়ার থেকে পাইল। এজন্য পাইলকে আরো বেশি মজবুত বানাতে হয়েছে এবং খুবই স্বাভাবিক ফলাফল হিসেবে খরচ বেড়েছে। এই 2 তলা ব্রিজের ওপর বসবে কংক্রিটের ডেক, মানে ছাদ। এটার ওপর দিয়ে গাড়ি চলবে। সবচেয়ে হালকা যে ম্যাটেরিয়াল দিয়ে ডেক তৈরি করা সম্ভব সেটাই ইউজ করা হবে। ডেক মানে ব্রিজের ওপর রাস্তা চওড়া হবে 22 মিটার বা 72 ফিট। এইখানে 4 লেনে গাড়ি চলবে। পদ্মা ব্রিজ বানানোর জন্য 2 বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড বানানো হয়েছে মাওয়া আর জাজিরা 2 প্রান্তে। পুরো কনস্ট্রাকশন ইয়ার্ড হেঁটে ঘুরে দেখলে যে সারাদিন লেগে যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এই বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড আর অ্যাপ্রোচ রোডের জন্য বিশাল পরিমাণ জমি অধিগ্রহণ করতে হয়েছে। 13,000 বাড়ি, যেখানে প্রায় 74,000 মানুষ বসবাস করত, এই প্রজেক্টের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মানুষদের জন্য 7টা রিসেটেলমেন্ট এরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে নদীর 2 ধারে। সেখানে তাদের ঘরবাড়ি, মসজিদ, স্কুল, বাজার এগুলো সবই বানিয়ে দেওয়া হয়েছে। পদ্মা ব্রিজের নদী শাসনের কাজের জন্য যখন টেন্ডার চাওয়া হয় তখন মাত্র 3টা কোম্পানি টেন্ডার জমা দেয়: হুন্ডাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড অফ সাউথ কোরিয়া, জেন ডিনাল এনভি অফ বেলজিয়াম, সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড অফ চায়না।
2014 সালের জুলাইতে এই টেন্ডার পায় সিনোহাইড্রো। এই কাজের মধ্যে চলছে নদী ড্রেজিং করা। ড্রেজিং করা মানে হলো তলদেশের কাদামাটি তুলে এনে অন্য কোথাও সরিয়ে ফেলা, যাতে পানির গতিপথে বাধা কম থাকে, যাতে বেশি পরিমাণ পানি যেতে পারে। এতে কিনারে পানির ধাক্কা কিছুটা কমবে বলে আশা করা যায়। মাওয়া প্রান্তে ড্রেজিং করা হবে 10 মিলিয়ন কিউবিক মিটার, আর জাজিরা প্রান্তে ড্রেজিং করা হবে 40 মিলিয়ন কিউবিক মিটার। এই নদীতে ড্রেজিং করতে হচ্ছে 100 ফুটের বেশি পানির নিচে। আগেই হিসাব করা হয়েছে নদীর পার পানির নিচে কেমন ঢালু হবে, সেই অনুসারে নদীর পাড়ের মাটি কাটতে হবে। সেজন্য স্পেশাল ড্রেজার ব্যবহার করতে হয়, যেটা জিপিএস কন্ট্রোলড। পানির নিচের মাটি নিজেই হিসাব করে কাটতে কাটতে যাবে। নদী শাসনের আরেকটা অংশ হিসেবে চলছে নদীর কিনারার দিকে পাথর, কংক্রিট ব্লক আর জিও ব্যাগ ফেলা। মাওয়া প্রান্তে পাথর প্রয়োজন 8.5 লাখ টন, আর জাজিরা প্রান্তে পাথর ফেলা হবে 30 লাখ টন। 800 কেজি ওজনের জিও ব্যাগ ফেলা হবে 39,07,500টি। 125 কেজি ওজনের জিও ব্যাগ ফেলা হবে 1,72,67,500টি। টোটাল সিমেন্ট কংক্রিট ব্লকের সংখ্যা 1,33,01,284টি। মাও প্রান্তে নদী শাসনের কাজ হবে 1.6 কিলোমিটার জুড়ে, আর জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার। জাজিরা প্রান্তে এত বেশি কাজ হওয়ার কারণটা বাংলাদেশের ম্যাপ দেখলেই বোঝা যায়। কারণটা হলো পানিটা উত্তর পশ্চিম থেকে ভীষণ বেগে এসে বেশি ধাক্কা দেয় জাজিরা সাইডকে। এখানে ধাক্কা খেয়েই পানিটা দক্ষিণ পূর্বে যায়। আবার মাও সাইটে মাটির ধরন কিছুটা ক্লে বা এঁটেল মাটি। দক্ষিণ দিকে জাজিরার সাইটে ক্লে নেই, সেখানে পলি, বালু এবং বেলে দোআঁশ মাটি। স্রোত বেশি হলে এটা ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই এই নদী শাসন করা হয়েছে জাজিরা সাইটে 10 কিলোমিটারের মতো, আর মাওয়া সাইটে মাত্র 1.5 কিলোমিটার। 2016 সালে মাওয়া সাইটে অপ্রত্যাশিতভাবে হঠাৎ ভাঙন দেখা যায়। তখন আরও কিছু বেশি কাজ করা হয়। নদী শাসন ব্যাপারটি খুবই দুরূহ, কারণ নদীতে স্কাওয়ার এত গভীরে যেতে পারে যে হয়তো ওপরের দিকে কিছু প্রোটেকশন দেয়া হলো, দেখা গেল নিচ থেকে মাটি ধুয়ে চলে গেছে। তখন ওপর থেকে পার ভেঙে পড়ে যাবে, কারণ নিচে কোনো সাপোর্ট নেই। সাপোর্টের মাটি ধুয়ে চলে গেছে পুরোটাই। এজন্য অনেক নিচে থেকে পাথর, কংক্রিট ব্লক আর কিছুটা নতুন প্রযুক্তির জিও টেক্সটাইল ব্যাগ ব্যবহার করা হয়েছে। তবে পদ্মার মতো একটা রাক্ষসী নদী যে কিনা 65 মিটার স্কাওয়ার করে ফেলে, তাকে কতটা শাসন করা যায় বা শাসন করে কিবা কতটুকু লাভ হয়, এ ব্যাপারে আমি কনফিউজড। তবে এজন্য চেষ্টা থামিয়ে দেওয়া যাবে না। অবশ্যই চেষ্টা তো চালিয়ে যেতেই হবে। নদী শাসন কাজটা হয়তো এখন সব সময়ের জন্যই চালিয়ে যেতে হবে। কন্ট্রাক্ট রিনিউ করা হবে, নতুন নতুন টেন্ডার দিতে হবে, না হলে এই ব্রিজ টেকানো কঠিন। প্রতিটা স্ট্রাকচারের টেক কেয়ার করতে হয়, নতুবা টেকে না। কোথাও অনেক আগে পড়েছিলাম বাংলাদেশের কাছে জাতীয় সংসদ হলো গরিবের হাতি পোষার মতো, এর মেইনটেনেন্সে অনেক খরচ হয়। দেশে এখন নতুন হাতি আসছে। যাই হোক, এগুলোই প্রমাণ করে দেশ এখন আর অত গরিব নেই। পদ্মা একটা আনপ্রেডিক্টেবল নদী। পদ্মা কখনো স্রোতের সাথে তলদেশ থেকে বিশাল পরিমাণ মাটি নিয়ে চলে যায়, আবার কখনো স্রোতের সাথে এসে অনেক পলি জমা হয়। কখনো পার ভেঙে নদী তার গতিপথ পরিবর্তন করে ফেলে। দেখা গেল ব্রিজ এক জায়গায় থেকে গেল, নদী ভেঙে পথ পাল্টে অন্যদিকে চলে গেল। ফলাফল হিসেবে ব্রিজ বানানোটা প্রায় বৃথা গেল। আবার নদীর মাঝে মাঝে হঠাৎ চর জেগে ওঠে। দেখা গেল জাহাজ যাওয়ার জন্য যে 3টা স্প্যান 60 ফিট উঁচু করে বানানো হলো, সেখানে চর জেগে উঠল। জাহাজ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল, কারণ অন্য সব স্প্যান এত উঁচু না, তাদের নিচ দিয়ে জাহাজ যাওয়া সম্ভব না। এজন্য ঠিক কোন জায়গায় আগামী 100 বছর পর্যন্ত জাহাজ যাওয়ার মতো উঁচুতে স্প্যান দিলে সেটা টিকে থাকবে, তার নিচে চর জেগে উঠবে না, জাহাজ যেতে পারবে, ব্যাপারটা গেস করা অনেক ক্রিটিক্যাল ছিল। এজন্য পরে সিদ্ধান্ত নেওয়া হয় যে জাহাজ যাওয়ার মতো উঁচু স্প্যানের সংখ্যা বাড়ানো হবে। নদীর মাঝের মোটামুটি 4.8 কিলোমিটার জুড়ে সব স্প্যানই যথেষ্ট উঁচু বানানো হবে, যাতে এদের যে কোনোটার নিচ দিয়ে জাহাজ যেতে পারে। আবার পদ্মা নদী একটা ভীষণ খরস্রোতা নদী, তার সাথে নদীর তলদেশ স্কার হওয়ার প্রবণতা এবং একই সাথে একটা ভূমিকম্প হওয়ার মতো জায়গায় এর অবস্থান হওয়ায় ব্রিজটা ডিজাইন করার সময় এবং তৈরির সময়ও যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে বা হচ্ছে। এই হলো পদ্মা ব্রিজ, পদ্মা বহুমুখী সেতু। এই সেতুর মেইন চ্যালেঞ্জগুলো ছিল নদী শাসনের কাজ, প্রতি বছর হওয়া বন্যা, ভূমিকম্প হওয়ার মতো জায়গায় এটার থাকা, ডিপ পাইল ফাউন্ডেশন, নদীর নিচের নরম কাদামাটি, এক্সট্রিম স্কয়ার ডেপথ, যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাদের পুনর্বাসন, প্রজেক্টের জন্য যেন প্রকৃতির পরিবেশের তেমন ক্ষতি না হয় সেটা খেয়াল রাখা, জমি অধিগ্রহণ, এতগুলো কোম্পানিকে কন্ট্রাক্ট দেওয়ার পর তাদের মাঝে কোঅর্ডিনেশন রক্ষা করা, নিজস্ব অর্থায়নে পদ্মা ব্রিজ তৈরি করা। চ্যালেঞ্জগুলো দেখলে মনে হয় বাংলাদেশের মানুষ উঠে পড়ে লেগে গেছে শুধু একটা ব্রিজ বানাবে বলে। প্রকৃতির সাথে কি নিরন্তর এক যুদ্ধ শুরু করেছে শুধু একটা ব্রিজের জন্য। এই ব্রিজ আসলে অনেক ত্যাগের, অনেক ভালোবাসার। ভিডিওর কথাগুলো সংগৃহীত।
প্রিয় দর্শক, এরপরও অনেকেই নেগেটিভ কথাবার্তা ছড়িয়ে যাচ্ছে। তাদের বিপরীতে আমার ব্যক্তিগত কথা বলতে গেলে আমি অবশ্যই দেশের এত বড় একটি অর্জনে খুবই গর্বিত। আমার মতো আপনিও গর্বিত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মনের অনুভূতি। পাশাপাশি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আরও এমন নানান অজানা তথ্য ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।